তাসকিন আহমেদকে 4-4 ছক্কায় যখন খেলা শেষ করে দিলেন হার্দিক পান্ডিয়া, ইনিংসের তখনও 49 বল বাকি। 120 বলের ইনিংসের খেলা, সেইখানে 49 বল বাকি রেখেই ভারত ম্যাচটা জিতে গেল বাংলাদেশের বিপক্ষে 7 উইকেটের ব্যবধানে। 11.5 ওভারে যে টার্গেটে তারা পৌঁছে গেল না, সেটাতেই বোঝা যাচ্ছে কত সহজ, কত আয়েশি, কত রাজসিক তাদের জয়টা ছিল এবং বাংলাদেশের অবস্থা কতটা হতশ্রী, কতটা বিশ্রী, কতটা বিভৎস ছিল। প্রথম টি-20 ম্যাচে আমরা জিতিনি, আমরা জেতার সম্ভাবনাও তৈরি করতে পারিনি, কিন্তু সামান্যতম যে লড়াই করব সেই লড়াইয়ের ছিটে ফোটাও তো আমরা দেখাতে পারিনি। কেন পারিনি? কোন জায়গাটাতে পারিনি? কোন জায়গাটাতে বাংলাদেশ ম্যাচ থেকে একেবারে পুরোপুরি ছিটকে গেলাম? টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টসকে বলবেন টার্নিং পয়েন্ট? আমি মানতে রাজি না। হ্যাঁ, ঠিক আছে যে টস জিতেছে ভারত, টস জিতে তারা আগে বোলিং নিয়েছে এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বলেছেন যে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের মতো তিনিও আগে জিতলে বোলিং এ নিতেন, কিন্তু উইকেটে এমন কোনো কিছু ছিল না যেই কারণে বাংলাদেশের একটা টি-20 ম্যাচের 20 ওভার পুরোটা আমরা ব্যাটিং পর্যন্ত করতে পারবো না। আমরা সেই 120 বলের ইনিংসে 119টা বল খেলে 127টা রান করে আমরা অল আউট হয়ে যাব। আমাদের কোন ব্যাটসম্যানটা রেসপন্সিবিলিটিটা নিতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? বলেন তো দেখি। ধরেন একদম শুরু থেকে যদি শুরু করেন যে আমরা ব্যাটিং এ নেমেছিলাম, আমাদের লিটন কুমার দাস প্রথম বলটাতে সুন্দর টাইমিং, সুন্দর প্লেসমেন্টে একটা বাউন্ডারি মারলেন এবং পরের বলটাতে মনে হচ্ছিল যে ছক্কা মেরে গোয়ালিয়র থেকে তিনি বলটাকে ঢাকায় পাঠিয়ে দিবেন এবং সেই চেষ্টা করতে গিয়ে আউট। আমাদের পারভেজ হোসেন ইমন 2 বছর পরে ন্যাশনাল টিমে এক অর্থে তিনি ফিরেছেন এবং একাদশে তিনি জায়গা পেয়েছেন আরেক আন্ডার পারফর্মার তানজিদ হাসান তামিমের জায়গায়, সেই প্রতিশ্রুতিশীল কোটায়, এবং যখন তিনি একটা ছক্কা মারলেন তারপরে মনে হলো দায়িত্ব শেষ, আউট। তিনি আরজেব সিং এর বলটা, বডির ক্লোজ বলটাকে কাট করে খেলতে গিয়ে বলটাকে স্ট্যাম্পে টেনে নিয়ে এসে আউট হয়ে গেলেন। আমাদের এরপরে একটা পার্টনারশিপ হলো, আমাদের একটা জুটি হলো, যেই জুটিতে আমরা মোটামুটি একটা পথের দিশা পাচ্ছিলাম। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের যে ক্রিজে থাকাটা খুব কমফোর্টেবল ছিল ব্যাপারটা তেমন নয়। বরুণ চক্রবর্তী বলে তিনি ইনফ্যাক্ট যখন 3 রানে তখন একটা ক্যাচও তুলে দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, ভারতের ফিল্ডার ওইটার ফ্লাইটের মিস জাজমেন্টের কারণে ক্যাচটা নিতে পারেননি, কিন্তু সুযোগটা কি কাজে লাগাতে পেরেছেন? আমরা বলছি যে থার্ড উইকেট আমরা কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করছিলাম, পাওয়ার প্লেটা শেষ করেছি 2 উইকেটে 39 রানে, তারপরে গিয়ে পরপর 2 ওভারে আমাদের 2 উইকেট নাই। তাওহিদ হৃদয়ের ক্রিজে থাকাটা শেষ হয়ে গেল যখন তিনি বরুণ চক্রবর্তীর বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের এই টি-20 সেটআপে কেন দরকার, কি কারণে দরকার, কোন হিসাবে দরকার, আমার কাছে ভাই এর কোনো ব্যাখ্যা নাই। এবং শুধু দরকারই না, এখন আমরা একটা নতুন ভূমিকায় তাকে আরো প্রমোশন দিয়ে, ওয়ার্ল্ড কাপের এরকম তুমুল ব্যর্থতার প্রমোশন দিয়ে তাকে ব্যাটিং অর্ডার আমরা 5 নম্বরে পাঠিয়েছি। আমাদের নাকি এখন এক্সপিরিয়েন্সের খুবই প্রয়োজন। সাকিব আল হাসান আউট হয়ে গেছেন মানে টি-20 থেকে অবসর নিয়েছেন, ফলে সাকিব এবং রিয়াদ দুইজনকে আমরা একই সঙ্গে হারাতে পারি না। ফলে আমাদের রিয়াদকে রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, একাদশে রাখতে হবে, ব্যাটিং অর্ডারে প্রমোট করে 5 নম্বরে খেলাতে হবে। সেই রিয়াদ গিয়ে সেকেন্ড বলে চার্জ করে মারতে গিয়ে মায়াঙ্ক যাদবকে তিনি পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কাজ শেষ, তার দায়িত্ব শেষ। এই যে পরপর 2 ওভারে 2টা উইকেট আমরা হারিয়ে ফেললাম, তারপরে জাকের আলী অনেককেও এই জায়গাটাতে পাঠানো হলো 6 নম্বরে এবং তিনিও যখন আউট হয়ে গেলেন 10 ওভারের মধ্যে আমরা 64 রানে আমাদের 5 উইকেট নাই। এখন আপনি আমাকে বলেন, তখনও আমাদের প্রপার ব্যাটসম্যান শান্ত এক সাইড থেকে রয়েছেন, তখনও গিয়ে মেহেদী হাসান মিরাজ তিনি ব্যাটিং এ নামলেন। মিরাজ আজকে দলের পক্ষে হায়েস্ট 35 রান করেছেন না 33 রান করেছেন, সেইটার জন্য আমি বলছি না। আমার যেটা পয়েন্ট সেটা কি আমি কমিটি নয় আড্ডা যে প্রোগ্রামটা আমরা করেছি পুরো খেলা একসঙ্গে দেখতে দেখতে আপনাদের সঙ্গে, সেইখানেও আমি একই কথাটা বলেছি। মিরাজকে এই দলটাতে যখন নেওয়া হয়েছে, স্কোয়াড যখন ঘোষণা করা হয়েছে, তখন গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক, তখন তিনি বলেছিলেন যে তাকে শেষ দিকে ব্যাটিং এ নামানো হবে না, লোয়ার অর্ডারে নামানো হবে না, আরেকটু উপরে নামানো হবে, আরেকটু উপরে রোলটা দেওয়া হবে এবং সেই রোলটা তিনি কিভাবে প্লে করতে পারেন সেটা দেখা হবে। আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাই টাইম এন্ড এগেইন বলছেন, টিমের সতীর্থরা এসে বলে গেছেন যে সাকিবের জায়গাটা মিরাজকে দিয়ে পূরণ করার চেষ্টা করতে হবে। মিরাজকে তাহলে আপনি 7 নম্বরে কেন নামিয়েছেন? মিরাজ আজকে 7 নম্বরে রান করেছেন, পরের ম্যাচে তাকে আপনি 5 নম্বরে নামালে মিরাজ যদি ফেলও করেন, আমি একই কথাই বলবো, তাকে যেই রোলটা দেওয়া হয়েছে সেই রোলটাকে মাঠের ক্রিকেটে কি সেটা দেখা যাচ্ছে নাকি? আপনারা প্রেসে এসে একটা বলছেন, আপনাদের পরিকল্পনার জায়গা আলাদা, আপনারা আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছেন এবং আমাদের বিভ্রান্ত করার সূত্র ধরে ভারতকে বিভ্রান্ত
করতে চাইছেন, তাহলে ভাই আমার আর কিছু বলার নেই। কিন্তু এই যে মিরাজকে যে পরে নামানো হলো, মিরাজ রান করেছেন 30 রান করেছেন, ডিসঅ্যাপয়েন্টিং যেটা সেটা হচ্ছে কি যে শান্ত তিনি স্টার্টটা পেয়েও 27 রান করে 25 বলে তিনি আসলে আউটটা হয়ে গেলেন। তিনি যদি থাকতেন তাহলে বাংলাদেশের স্কোরটা আরেকটু বেশি হতো। তারপরে একমাত্র মিরাজই শুধুমাত্র ছিলেন এবং মিরাজ স্কোরটাকে টেনে 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 নিয়ে গেছেন, আমরা 127 পর্যন্ত যেতে পেরেছি। ভাই আমাকে বলেন, যেই মাঠে যেই ক্রিজে পার স্কোর হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 180, যে যে যত কথাই বলেন না কেন, ভারত যদি আগে ব্যাটিং করতো তাহলে ভারত 200+ স্কোর করতো। সো যেই মাঠে পার স্কোর অ্যাটলিস্ট 180, তার চেয়ে যদি আমরা 50-60 রান কম করি, তারপরে আমরা জেতার আশাটা কিভাবে করব? সো বাংলাদেশ যখন বোলিং শুরু করেছে, বাংলাদেশ যখন ফিল্ডিং শুরু করেছে, বাংলাদেশ ম্যাচের কোথাও নাই, বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনার জায়গাও নাই, বরং আমরা কতটা লড়াই করতে পারি ওইরকম একটা জায়গাতে আমরা ছিলাম। এটাকে আমরা ডিজার্ভ করি? এটাকে আমাদের বোলাররা ডিজার্ভ করে? এটাকে আমাদের ফিল্ডাররা ডিজার্ভ করেন? আমাদের ব্যাটসম্যানরা তাদেরকে লেট ডাউন করেছেন। একাদশ নিয়ে আমি বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছি, আমাদের ব্যাটিং অর্ডারের পজিশনের কথা বলছি। ভাই কি কারণে তানজিম সাকিবকে বাধ্য হয়েছে সেটাও কিন্তু আমি ক্লিয়ার না। তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বেস্ট পেস বোলার ছিলেন, বেস্ট 2 জন বোলারের একজন ছিলেন, সেই তানজিম সাকিবকে আপনারা বাদ দিলেন। সাকিবকে আজকে খেলালেই যে, আমি জানি না তার নিগলস টিগলস রয়েছে কিনা, তিনি খেললেই যে বাংলাদেশ ম্যাচ জিততো আমি সেটা বলছি না, কিন্তু তিনি বাদ পড়াটা কি ডিজার্ভ করেন? করেন না তো। সো আমাদের হচ্ছে কি, আমরা 3 পেসার খেলানোর পরও তানজিম সাকিবকে একাদশে খেলাইনি, কিন্তু 127 রান তানজিম সাকিব কেন? এইখানে যদি আমাদের প্রাইম মাশরাফি, প্রাইম ধরেন হচ্ছে গিয়ে মুস্তাফিজ, প্রাইম তাসকিন সবাই যদি থাকতেন, তাও আসলে আমরা এই ম্যাচ জিততে পারতাম না, যে তার কোনো সুযোগই আসলে ছিল না। ভারত কত তাড়াতাড়ি ম্যাচ জিততে পারে, তারা 11.5 ওভারে ম্যাচটা জিতে গেছে। অভিষেক শর্মাকে তো তাও তো ওই সঞ্জু স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তাওহিদ হৃদয় ডিরেক্ট থ্রোতে রান আউট করতে পেরেছিলেন বলে রক্ষা। স্যামসন হচ্ছে গিয়ে 29 রান করেছেন, সূর্যও 29 রান করেছেন, একজন 19 বলে একজন 14 বলে, আর শেষে গিয়ে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া তিনিও যে 39 রানে নট আউট ছিলেন, বাংলাদেশকে একেবারে ম্যাচ থেকে, বাংলাদেশের ম্যাচ থেকে আসলে ব্যাটিং এর সময় ছিটকে পড়েছে। ভারতের এখানেটাতে তাদের ব্যাটিং প্র্যাকটিসটা কতটা ভালো হয় সেটাই আসলে দেখার বিষয় ছিল, এবং তারা সেইটা করেছে, তারা কমফোর্টেবলি ম্যাচটা তারা জিতে নিয়েছে 11.5 ওভারে মাত্র 3 উইকেট হারিয়েছে, যার মধ্যে আবার একটা রান আউট, বাংলাদেশের বোলাররা 2টা মাত্র উইকেট তুলতে পেরেছে। তাহলে এই যে ম্যাচটাতে আমরা এইভাবে হেরে গেলাম, এভাবে আমাদের একটা অসহায় আত্মসমর্পণ হলো, যেখানটাতে আমরা ন্যূনতম প্রতিরোধ করতে পারলাম না। সর্বশেষ যে ভারত সফরে আমরা এসেছিলাম 2019 সালে, যেখানে আমাদের T20 ছিল, সেইখানটাতে প্রথম ম্যাচে আমরা ভারতকে হারিয়ে দিয়েছিলাম। সেইটা হচ্ছে গিয়ে ওই সময় ঠিক দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান, আর দেশ ছাড়ার আগের দিন সাকিব ওই যে আইসিসি থেকে সাসপেনশন খেয়েছিলেন, দলটার এরকম একটা অবস্থা ছিল, তামিম ইনজুরির কারণে খেলতে যেতে পারেননি, তবুও আমরা ভারতকে হারিয়ে দিয়েছিলাম। সেই ভারতের বিপক্ষে এইবার পরের আরেকটা সিরিজে 5 বছর পরে এসে আমরা ন্যূনতম যে কম্পিট করতে পারিনি, সেই কারণে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আমার কাছে টার্নিং পয়েন্ট কোনো টস হারা না, আমার কাছে টার্নিং পয়েন্ট কোনো একাদশে ভুল নির্বাচন না, আমার কাছে টার্নিং পয়েন্ট ব্যাটিং অর্ডার টর্ডার সাজানো না, আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে গিয়ে শেষ পর্যন্ত আমাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, আমাদের সব ব্যাটসম্যানের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, বেশিরভাগ ব্যাটসম্যানের। তার মধ্যেও ইন পার্টিকুলার যদি বলতে হয়, একটা হচ্ছে গিয়ে লিটনের আউটটা, এবং আরেকটা হচ্ছে গিয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার পরপর 2 ওভারে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা। এখন যেহেতু লিটন আগেই আউট হয়ে গেছেন, টার্নিং পয়েন্টে তার ওইটাকে আনা যায় না, কিন্তু আমরা যে 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লেটা শেষ করেছিলাম, ওইখানটাতে গিয়ে পাওয়ার প্লের পরপর 2 ওভারে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটটা, সেটাই আমার কাছে